আকাশবাণী মৈত্রী অতিথি। আজ স্টুডিওতে রয়েছেন অধ্যাপক প্রদীপ নারায়ণ ঘোষ। সাক্ষাৎকার গ্রহণ ও প্রযোজনা ড মানস প্রতিম দাস। আজ শুনবেন প্রথম পর্ব। নমস্কার শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাই অতিথি অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে বিশিষ্ট মানুষরা আসেন, আকাশবাণীর সঙ্গে কথা বলেন, আর সেই কথা চলে যায় আপনাদের কাছে, আপনাদের শ্রবণের জন্য, আপনাদের উপভোগের জন্য, আপনাদের ভালো লাগার জন্য। আজকে আমাদের সঙ্গে যিনি আছেন তিনি একজন বিশিষ্ট শিক্ষাবিদ, একজন বিজ্ঞানী, এবং কাজের ক্ষেত্রে তিনি যেমন অধ্যাপক পদে থেকেছেন, উপাচার্য হয়েছেন, আরও বহু জায়গায় বহু দায়িত্ব তাকে সামলাতে হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন প্রদীপ নারায়ণ ঘোষ। প্রদীপ নারায়ণ ঘোষ প্রথমত একজন বিজ্ঞানী, যেমনটা শুরুতেই বললাম, কিন্তু বিভিন্ন জায়গায় তাকে ছাত্ররা পেয়েছে একজন স্নেহশীল অধ্যাপক হিসেবে। অবশ্য স্নেহ মানেই যে কড়া ভাব কখনো আসেনি তা নয়, সেগুলো আমরা জানব। এবং উপাচার্য হয়ে তাকে যখন প্রশাসনিক দায়িত্ব সামলাতে হয়েছে, সেটা আর এক অধ্যায় জীবনের। এই সব কিছু টুকরো টুকরো হয়ে ফিরে আসবে আজকের অনুষ্ঠানে, আজকের সাক্ষাৎকারে। তবে শুরুটা তো করতে চাইব অবশ্যই তার ছোটোবেলা থেকে, তার স্কুল জীবন থেকে। এবং স্কুল জীবনে খুব ভালো কয়েকজন শিক্ষককে তিনি পেয়েছেন, তাদের কথা থেকেও শুরু হবে। তাহলে অধ্যাপক ঘোষ, আমরা কি আপনার কথা, আপনার কাহিনী যেটুকু আপনি আমাদের বলবেন বলে ঠিক করেছেন, সেটা স্কুল জীবন থেকে শুরু করব? হ্যাঁ, অবশ্যই। স্কুলে অনেক কথাই আপনি আমাদের শোনাতে পারেন, আমরা শুনবো, কিন্তু একজন মাস্টারমশাইয়ের কথা বোধহয় বলা দরকার, শ্যামল গঙ্গোপাধ্যায়। আমরা তার কথা থেকে শুরু করি। আমাদের স্কুল জীবনটা শুরু হয়েছিল তো 50-এর দশকে। আর এই 50-এর দশকটা হলো এমন একটা পিরিয়ড যখন স্বাধীনতার ঠিক পরে, যে সময় তখনকার পূর্ববঙ্গ থেকে অনেকেই কিছু পড়াশোনা করে, কিছু পাস করে কলকাতায় চলে আসতেন। সেই অবস্থায় আমি 56 সালে স্কুল শুরু করি ক্লাস 4-এ। আমার আগে 1, 2, 3 কখনো পড়িনি। তার আগের তো নয়ই, মানে 3 অবধিও কখনো স্কুলে যাইনি। ক্লাস 4-এ স্কুল শুরু হয়েছিল। ক্লাস 5-এ যখন উঠলাম, সেই সময় আমাদের কয়েকজন শিক্ষক এলেন। তার মধ্যে ছিলেন শ্যামল গঙ্গোপাধ্যায়, বরেন গঙ্গোপাধ্যায় এবং জ্যোতির্ময় গঙ্গোপাধ্যায়। এই 3 গঙ্গোপাধ্যায়। আচ্ছা, স্কুলের নামটা শোনা হয়নি। আমাদের স্কুলের নামটা হলো শাহাপুর মথুরানাথ বিদ্যাপীঠ। মথুরানাথ বিদ্যাপীঠ 1953 সালে তৈরি হয়েছিল। তখন আসলে প্রচুর স্কুলের দরকার ছিল। স্বাধীনতার পর লোকসংখ্যা বাড়ছে হু হু করে, মানে বিশেষ করে পূর্ববঙ্গ থেকে মানুষজন আসছে। আর ওই জায়গাটা শাহাপুর হলো নিউ আলিপুর টালিগঞ্জের মাঝামাঝি জায়গা। একদিকে নিউ আলিপুর, তার পাশ দিয়ে হয়েছে, ওটা নিউ আলিপুর থানার মধ্যেই পড়তো তখন, পোস্ট অফিসও ছিল তাই। আর শাহাপুর টালিগঞ্জ সার্কুলার রোড আছে, তার খুব কাছেই হচ্ছে এই স্কুলটা। তা সেই সময় শ্যামলবাবু এক অদ্ভুত মানুষ। আমি বরেন গঙ্গোপাধ্যায়ের কথা দু এক কথা বলবো পরে। তা শ্যামলবাবু একবার ক্লাস 5-এই এসেছিলেন। প্রথম থেকেই ছাত্রদের সঙ্গে উনি খুব ভালো সম্পর্ক রাখতেন। আর শ্যামলবাবুকে অনেকে দেখেছেন, ওনাকে দেখতে খুব সুন্দর ছিল প্রথমে, মানে একেবারে খানিকটা সিনেমার হিরোদের মতো চেহারা। যারা ছবি দেখেছেন অল্প বয়সে এইরকম ছিলেন। তা শ্যামলবাবু একদিন যেমন দুপুরবেলা, আমি যখন ক্লাস 5-এ পড়ি, গরমকালে হবে বোধহয় কি, তারপরে আমার খুব জ্বর হয়েছিল, আমি প্রায় 5-6 দিন আর আসিনি। দুপুরবেলা দেখলাম শ্যামলবাবু এসে হাজির বাড়িতে। আচ্ছা, কোনো কথা নেই, কিছু নেই, মানে আসলেন আমাদের ক্লাসের 2-1জনকে সঙ্গে নিয়ে আসলেন, 2টো কমলালেবু হাতে নিয়ে। তখনকার দিনে মানে রোগীদের লোকে কি করতে পারে, তা এলেন, 2-একটা কথা বলে চলে গেলেন। মানে আমি খুব অবাক হয়ে গেছিলাম যে একজন মাস্টারমশাই এরকমভাবে করতে পারেন। তা যাই হোক, শ্যামলবাবুর সঙ্গে পরে আমাদের দীর্ঘ সম্পর্ক হয়েছিল। স্কুল ছেড়ে যখন চলে গেলেন, উনি তো সোজা আনন্দবাজারে গেলেন। একদিন আমি দেখলাম, আমরা বাস স্টপেজে বাস থেকে নামছি আমাদের এলাকার, আমরা 2জন ছিলাম, আমি আর আমার স্ত্রী। তা হঠাৎ দেখলাম বাস স্টপেজে এসে পৌঁছেছেন শ্যামলবাবু আর ইতি বৌদি। ইতি ওনার স্ত্রীর নাম ছিল।
ওনারা দুজন, হ্যাঁ তোর বাড়িতে গেলাম, তোর মার সঙ্গে কথা বলে চলে এলাম। তা আমি বললাম আরেকবার যাবেন? শোন, না রে আমার একটা কাজ আছে। তা উনি একটা পারপাসে এসেছিলেন, সেটা অনেক ডিটেলস হয়ে যায় বলতে গেলে। তা ওনার বাড়ির ঠিকানা দিলেন, সেখানে আসতে হবে। বৌদিও খুব বলেছিলেন। তা আমরা শ্যামলবাবুর বাড়িতে গেলাম। প্রতাপাদিত্য রোডে বাড়ি ভাড়া নিয়ে থাকতেন তখন। বাড়িতে যখন ঢুকছি, ঢোকার পথে দেখি ওনার যে বারান্দাটায় বস্তা বস্তা কী জিনিস রয়েছে, সেগুলো হলো ইউরিয়া। আসলে উনি খুব চাষবাসে মন দিয়েছিলেন এক সময়। ক্যানিংয়ের কাছে চম্পাহাটি নামে একটা জায়গা আছে, একটা স্টেশন চম্পাহাটি, ক্যানিংয়ের কিছুটা আগে। সেই চম্পাহাটিতে উনি বেশ কিছু চাষ জমি কিনেছিলেন। আর ওই যে চাষের সারগুলো দিয়ে কোনটা কীরকম কাজে লাগে, কী করে প্রোডাকশন বাড়ে, এইটা ছিল ওনার উদ্দেশ্য। উনি রীতিমতো গবেষণা শুরু করেছিলেন যে ফসল কীরমভাবে বাড়ানো যায়। সব খুব অদ্ভুত লোক ছিলেন, নানান রকম জিনিসে ওনার মন ছিল। তা আমরা গেলাম। সেই দিন শ্যামলবাবুর বাড়িতে ওনার ছোট ভাই, তার নাম তাপস গঙ্গোপাধ্যায়, তিনিও সাংবাদিক ছিলেন। ওনার বাকি দু ভাইও সাংবাদিক। তরুণ গঙ্গোপাধ্যায় তো বেশ নাম ছিল এক সময়। সেদিন বাড়িতে আমাদের খুব মজায় সময়টা কেটেছিল। উনি তখন কৃত্তিবাস পত্রিকা আবার নতুন করে বেরোচ্ছে, সুনীল গাঙ্গুলি সেটা সম্পাদনা করে বেরোবেন, আমাকে তাই দিয়ে অনেক কিছু বললেন। আমি তখন সায়েন্স কলেজে পড়াই, সেটা হবে 75-6 এইরকম সময়তে। শ্যামলু খুব খেতে ভালোবাসতেন, খাওয়ার ব্যাপারে ওনার ভীষণ ইয়ে ছিল যে নানান রকম জিনিসপত্র করবেন। সেদিনকে বৌদি মাংস আর লুচি করেছিলেন আমাদের সবার জন্যে, পাঁঠার মাংস। মানে তখন তো আসলে মাটনি পাওয়া যেত, তখন তো সব চিকেন টিকেন শুরু হয়নি। এখন যেমন সবাই চিকেন করে, আমরা মাংস বলতে মাটনি ভাবতাম। তা বৌদি খুব ভালো রান্না করতেন। তারপর গান গাইলেন, একটা হারমোনিয়াম নিয়ে এসে। শ্যামলবাবুর এই যে একটা অদ্ভুত জিনিস না, মানুষের সঙ্গে মিশে যেতেন, তখন একেবারে কোনো কিছু ভাবতেন না, ভীষণ খোলা মনে। স্কুলে যখন এসেছিলেন তখন কোনো লেখা দেখিনি, কিন্তু তারপরে আনন্দবাজারে যখন গেলেন, তার আগে, সেটা বোধহয় 61-62-তে উনি চলে গেলেন। তার আগে ওনার লেখা আমরা পড়েছি দেশ পত্রিকায়, গল্পই বেরোতো মূলত। তারপর আরও পরে উনি উপন্যাস লেখেন কিছু কিছু করে, কিন্তু গল্প প্রচুর লিখতেন সেই সময়। তো আমার সেগুলোর কিছু আর মনে পড়ে না। ওই দেশ পত্রিকায় কিছু কিছু পড়তাম। তবে উনি ওনার চম্পাহাটির ওই যেখানে জমিটা কিনেছিলেন, সেই জমির কিছু অংশ নিয়ে একটা বাড়ি বানিয়েছিলেন, বিরাট বড় বাড়িটা, কিন্তু বাড়িটা অর্ধেক হয়েছিল। আসলে এই যে বিষয় ব্যাপারটা না ওনার এসে গেছিলো। আমার ধারণা উনি যে কুবেরের বিষয়াশয় লিখেছিলেন শেষ জীবনের দিকে, তাতে হয়তো নিজের কিছু কিছু অভিজ্ঞতা তার মধ্যে ঢুকে গেছে। উনি নিজের নামটাম বলেননি কোথাও, কে করেছেন আমার যতটা মনে পড়ে। উনি আসলে এইসব ব্যাপারে খুব সাকসেসফুল হননি। বরেন গঙ্গোপাধ্যায়ের কথা বলতে চাইছিলেন আপনি? বরেনবাবু আবার আরও পিকুলিয়ার লোক ছিলেন। বরেনবাবু খুব ভালো গল্প লিখতেন, ছোট গল্প। আমার উপন্যাস বোধহয় বিশেষ নেই, আছে দু একটা আছে, আমি তার নাম ভুলে যাচ্ছি এখন, কিন্তু ওই বনবিবি নিয়ে একটা উপন্যাস আছে ওনার। বরেনবাবু একটু অদ্ভুত লোক। ওনার হরিপদ দত্ত লেনে থাকতেন, আনরসোড থেকে বেরিয়ে সে রাস্তাটা। উনি অকৃতদার ছিলেন। উনি কেবল পাহাড়ে ঘুরতেন, মানে পাহাড়ে প্রতি বছর একটা কোনো পাহাড়ে যেতেন। তা সে পাহাড়ের ছবি দেখবার জন্য আমরা বলতাম না আমাদের বাড়িতে আয়। তা আমরা 2-3 জন তার বাড়িতে গেছিলাম। বাড়িতে গিয়ে ওই সব উনি বিভিন্ন ছবি টবি দেখাতেন আমাদের সঙ্গে। মাস্টারমশাই দিয়ে কেমন একটা মজার সম্পর্ক ছিল। আমরা যাচ্ছি যখন, ওইখানে একটা মিষ্টির দোকান আছে, সেই দোকানটা এখনও আছে। ওই যেখানটা ওই এটা নেমে এসছে, ফ্লাইওভারটা নেমে এসছে, সে লেক গার্ডেন স্টেশন থেকে আনসরে পড়েছে। সেই দোকানটার নাম হলো মান্নার খাবার। তার নিচে লেখা ছিল এবং এখনও আছে, খেয়েও খাইয়ে তৃপ্তি। তা আমরা স্যারকে বলতাম, স্যার এখানে কিন্তু লেখা আছে খেয়েও খাইয়ে তৃপ্তি। তখন বড়বাবু বলে, ও বুঝতে পারছি তোরা কিছু খেতে চাস বলে ওখানে গিয়ে কিছু জিলিপি টিলিপি কিনলেন। আসলে তখন মাস্টারমশাইদের অবস্থা খুব ভালো ছিল না। বেশিরভাগই যারা গ্র্যাজুয়েট টিচার তারা মাসে 167 টাকা মাইনে পেতেন। একজন ক্লার্কের মাইনে কিন্তু 250 টাকা ছিল, কিন্তু টিচারদের মাইনে তখন ভীষণ কম ছিল। তার ফলে ওরা যে খুব বেশি করতে পারতেন তা নয়, তার মধ্যেও মজায় থাকতেন। একটা জিনিস মনে হয় এই কথাগুলো শুনতে শুনতে, এমন মাস্টারমশাইদের সান্নিধ্যে থাকতে থাকতে এমন তো হতেই পারতো প্রদীপ নারায়ণ ঘোষ বিজ্ঞানী না হয়ে সাহিত্যিক হয়ে গেলেন। হ্যাঁ, এটা আসলে যখন স্কুলে পড়তাম না, আমার খুব ইচ্ছে ছিল সত্যি কথা বলতে। এবং আমাদের সঙ্গে আর
দু একজন ছাত্র ছিল, তাদেরও কারো কারো ইচ্ছে ছিল। একজন তো কবিতা লিখতে আরম্ভ করে দিল, কিন্তু কবিতা খুব শক্ত ব্যাপার, সাকসেসফুল হয়নি। আমার ঠিক ওই রকম না ইচ্ছে হলেও আমার ইচ্ছে ছিল বাংলা নিয়ে যদি পড়া যায়। তারপর আমি পাশ করার পর যখন ভর্তি হলাম প্রেসিডেন্সি কলেজে স্কুল ফাইনালের পর, সেখানে প্রথম আমাদের প্রি ইউনিভার্সিটি পড়তে হতো। স্কুলটা তখন ক্লাস 10 অবধি ছিল, যদিও অন্য স্কুলগুলো 11 হয়ে গেছিলো, কিন্তু ওটা হয়নি, সেটা লাস্ট ইয়ার ছিল। তা প্রেসিডেন্সি কলেজে ভর্তি হওয়ার সময় সায়েন্স নিতে হলো। খানিকটা বাধ্য হয়ে করলাম, তার কারণ সবাই বলতো যে এর তো চাকরি বাকরি হবে না, আর্টস পড়া মানে তার আর জীবনে কিছু হবে না। আর আমার বাবা 63 সালে মারা গেছিলেন। আমার বাবা তার আগে থেকেও বেশিরভাগ সময় অসুস্থ থাকতেন, নানান রকম অসুখ করেছিল। আমি যখন ভর্তি হলাম প্রি ইউনিভার্সিটি, তারপরই বাবা মারা গেলেন। সুতরাং আমার কাকারাও চাইছিল যে ও একটা এমন কিছু পড়ুক। কাকা চাইছিল ইঞ্জিনিয়ারিং পড়বে যাদবপুরে। তা আমার সেটা পছন্দ ছিল না কোনো দিনই, ইঞ্জিনিয়ারিং পড়বো না। তা তখন ওই প্রেসিডেন্সি কলেজে ভর্তি হয়ে পাকে চক্রে ফিজিক্স অনার্স নিতে হলো। আমার ইচ্ছে ছিল জিওলজি পড়বো, কিন্তু বাদ সাধলো কি জানেন তো, আমি খুব বেশি নম্বর পেয়েছিলাম, মানে সেটা র্যাঙ্কও ছিল প্রি ইউনিভার্সিটিতে। বেশি নম্বর যারা পায় তারা সবাই প্রেসিডেন্সি কলেজে ফিজিক্স পড়ে। এখন সেই এতে আমিও মানে সে এটা কি বলে, সেই একটাই আছে না, না চাহিলে যারে পাওয়া যায়, সেই গানটা আছে তো। তা আমার ওই আমি চাইনি, কিন্তু ওটা পেয়ে গেলাম, ভর্তি হয়ে গেলাম, তাই করে ফিক্স করেছি। আমার খুব একটা অ্যাম্বিশন ছিল না কোনোদিন। কিন্তু সেই সময়টা তো দুর্দান্ত একটা সময়। যেসব মাস্টারমশাই ছিলেন, শ্যামল সেনগুপ্ত ছিলেন, আরও অনেকে ছিলেন, হ্যাঁ, অমল রায়চৌধুরী অমল ছিলেন। রায়চৌধুরী ছিলেন। একটু দু একজনের কথা যদি একটু বলেন, কেননা এই আপনাদের মাধ্যমে না এই স্মৃতিচারণটা এত সজীব হয়, হ্যাঁ, অন্যভাবে হয় না। আমাদের প্রেসিডেন্সি কলেজের মাস্টারমশাইদের মধ্যে অনেকেই খুব নামী ছিলেন গবেষণা ইত্যাদিতে, কারণ তখন গবেষণা প্রেসিডেন্সি কলেজে বেশি হতো সেই সময়। জানেন তো, প্রেসিডেন্সি কলেজ থেকেই জগদীশচন্দ্র বসু, প্রফুল্লচন্দ্র রায় এরা আরম্ভ করেছিলেন, একটা ট্র্যাডিশন চলছিল। ঠিক। প্রেসিডেন্সিতে আমার যাদেরকে সবথেকে বেশি ভালো লাগতো তাদের মধ্যে একজন ছিলেন শ্যামল সেনগুপ্ত। এনারা আমাদের বিএসসি পড়িয়েছেন, এমএসসিতেও পড়িয়েছেন। যদিও প্রেসিডেন্সি কলেজে থাকতে আমাদের এমএসসিতে ভাগ করে পড়ানো হতো, প্রেসিডেন্সি সায়েন্স কলেজে মিলিয়ে। এবং লাইফে পরে আমি যা গবেষণা করেছি তার শুরুটা কিন্তু শ্যামলবাবুর জন্যে। উনি যেভাবে পড়াতেন তাইতে গবেষণার দিকে চলে আসা যায় অনেক সাবজেক্ট নিয়ে। আর আমাদের সময় তো অমল রায়চৌধুরীর কথা জানেন। অমলবাবু তার বিখ্যাত রায়চৌধুরী ইকুয়েশন যেটা করেছিলেন, মানে অ্যাস্ট্রোফিজিক্সেতে একটা বিরাট ইম্পর্ট্যান্ট কন্ট্রিবিউশন আছে। আমি নিজে ওটা খুব যে ভালো বুঝি তা নয়, কারণ সাবজেক্টটা অন্যরকম, আমি সাবজেক্টে তো ফার্দার পড়াশোনা করিনি। কিন্তু অমল রায়চৌধুরী যে ওই রকম করেছেন এবং অলরেডি করে ফেলেছেন, আমরা প্রেসিডেন্সি কলেজে পড়ার সময় জানতাম না। ওনারা প্র্যাকটিক্যাল ক্লাসের সময় ডাকলে পরে আমাদের টেবিলে চলে আসতেন, এসে দেখাতেন। কিন্তু তার আগে, অনেক আগে 1954-এ ওনার ছোট্ট একটা পেপার তৈরি হয়েছিল, যেখানে রায়চৌধুরী ইকুয়েশন হয়েছিল, এবং পরে পেনরোজ নামে একজন ব্রিটিশ বিজ্ঞানী নোবেল প্রাইজ পেয়েছিলেন। তিনি তার নোবেল প্রাইজেতে এবং স্টিফেন হকিন্সও লিখেছিলেন এইটা ছাড়া তাদের কাজটা সম্ভব হতো না। অমল রায়চৌধুরী এমন একটা বিরাট, সারা জীবন প্রেসিডেন্সি কলেজেই পড়িয়ে গেছেন। ওদের খুব বেশি যে বিরাট কিছু ছিল তা নয়। অমলবাবুকে আমরা একটু ভয়ও পেতাম। তো ভয় পাওয়ার বড় কারণ হচ্ছে কি, উনি এতটা পণ্ডিত মানুষ, ওনার সঙ্গে ফিজিক্স আলোচনা করাটা যেন একটুখানি কীরকম একটা মনে হতো, আমরা বুঝতে পারতাম। কিন্তু আমরাও অমলবাবুকে দেখেছি, অমলবাবু তো অত্যন্ত সহজ করে সবার সামনে বলতে পারতেন। হ্যাঁ, ভীষণভাবে। ওনার ক্লাস করে কি বলবো, এমনটা অ্যাবজর্বড হয়ে থাকা যায়। ওনার ক্লাসে বসে শুনলে পারে সমস্ত কথা বোঝা যায়। শুধু তাই নয়, মানে ওনার ভাষা, ওনার ডেলিভারি, ওনার চলাফেরা, বোর্ডে লেখা, সব মিলিয়ে যে পরিবেশ একটা তৈরি হয়, আমি জানি না, আমি বোধহয় আর কোনো শিক্ষককে দেখিনি এইরকম। আপনারা যখন ভর্তি হয়েছেন তার আগেই উনি কাল্টিভেশন অফ সায়েন্স থেকে চলে এসেছেন এখানে। হ্যাঁ, ও তার একটা বিরাট ইতিহাস আছে। ওনার খুব দুঃখ ছিল, আমাকেও পরে একবার বলেছেন, মানে নিজেদের একটা মিটিংয়েও বলতেন। মেঘনাথ শাহর কাছে উনি কাজ করতে শুরু করেছিলেন। মেঘনাথ শাহ চাইছিলেন যে উনি একটা এক্সপেরিমেন্টাল কিছু করুন, কিন্তু অমলবাবুর ব্যাকগ্রাউন্ডটা ম্যাথমেটিক্যাল। উনি চাইতেন যে ম্যাথমেটিক্যালি যেসব কাজ করছেন সেই বিষয়। মেঘনাথ শাহ অ্যাস্ট্রোফিজিক্সে একটা কাজ করেছিলেন, খুব ভালো একটা সাহা ইকুয়েশান আছে, কিন্তু সেইগুলো ছেড়ে দিয়ে উনি পরের দিকে এক্সপেরিমেন্টেই মন দিয়েছিলেন। এবং অমলবাবু যে কাজ করতেন সেটার মধ্যে উনি বেশি দূর ঢোকেননি। তার ফলে উনি বুঝতেও পারেননি যে এটার কী রিপারকাশন, কতদূর যেতে পারে। উনি বিরক্ত হয়ে ছেড়ে দিয়ে আশুতোষ করে যে
চলে গেলেন পড়াতে। এবং এই পেপারটা কিন্তু আশুতোষ কলেজে থাকতেই এই পেপারটা হয়েছিল। তারপর গভর্নমেন্ট সার্ভিসে যোগ দিয়ে প্রেসিডেন্সি কলেজে এলেন। তা সেইটাতে ওনার একটু স্যাড ব্যাপার ছিল যে উনি আইএসএসে যোগ দিয়েও ওই কাজটা কমপ্লিট করতে পারেন এবং উনি ছেড়ে দিয়েছেন মেঘনাদ সাহা ল্যাবরেটরি, ছেড়ে দিয়ে চলে আসতে বাধ্য হয়েছিলেন। এইটা অমলবাবুর আছে। আর অমলবাবু পরে তো আরও অনেক আমরা দেখেছি এমন এমন কথা বলতেন না, এমন সুন্দর করে কথা বলতেন, তার মধ্যে মনে হতো অনেকটা ফিলোসফিক্যাল কোয়েশ্চেন, নট অনলি ফিজিক্স। ফিজিক্সের বাইরে আসলে ফিজিক্সটার সঙ্গে ফিলোসফির একটা বিরাট রিলেশন আছে। হ্যাঁ, নিবিড় সম্পর্ক। মানে আগে ফিজিক্স কীভাবে হয়, ধরুন প্রথমে একটা চিন্তা করতে হয়, মানে একটা কল্পনা করতে হয় যে কোনো লোকের। সেই কল্পনাটা আস্তে আস্তে তার কাজের মধ্যে নিয়ে আসতে হয়, আইদার অঙ্ক করে কিংবা এক্সপেরিমেন্ট করে। এই দুটো পথেই যাওয়া যায়। কিন্তু এই কল্পনাটার থ্রু দিয়েই জিনিস একটা সৃষ্টি হয়। এটা না, সেই অতুল প্রসাদের একটা গানের একটা লাইন ছিল জানেন, যা ছিল কল্পমায়া সে কি আজ ধরল কায়া। এখন এই যেটা কল্পনা ছিল সেটাই ধরল কায়া, মানে যেটা বাস্তব হয়ে গেল একেবারে। এই জিনিসটা পৃথিবীর যত বড় বিজ্ঞানীরাই করেছে, তারা কিন্তু এটা করেছে। এখন এই কল্পনাটার মধ্যে কিন্তু ফিলোসফিক্যাল থিঙ্কিং থাকতে হবে, নতুন সৃষ্টি না হলে হয় না। এবং নতুন সৃষ্টির জন্য তো এগুলো এতই ইম্পর্ট্যান্ট ব্যাপার যে আমরা অনেকেই যেসব কাজ করি তার মধ্যে কল্পনা খুব কম থাকে। আগে সব যা যা হয়েছিল তার থেকে একটু এক্সটেন্ড করে করি, এখনও সবাই তাই করে। শ্রোতা বন্ধুরা, অতিথি অনুষ্ঠানে আমরা কথা বলছি বিজ্ঞানী, অধ্যাপক, উপাচার্য এবং আদ্যপান্ত একজন শিক্ষাবিদ প্রদীপ নারায়ণ ঘোষের সঙ্গে। তার জীবনের নানা অভিজ্ঞতা জানার চেষ্টা করছি, তার লেখাপড়া, তার সহপাঠী, তার মাস্টারমশাই, সব কিছু। তো এই পথে চলতে চলতে অধ্যাপক ঘোষ, আপনার কাছে যদি জানতে চাই, আপনার সঙ্গে যারা পড়েছেন তারা কি সবাই মোটামুটি প্রেসিডেন্সির পরে চলে এলেন বিজ্ঞান কলেজে? প্রেসিডেন্সি কলেজের পর সবাই বিজ্ঞান কলেজেই চলে এলেন। একজন দুজন আমেরিকায় চলে গেছিলো। আচ্ছা। বাকি সবাই আবার সায়েন্স কলেজেই পড়লেন। তখন সায়েন্স কলেজে পড়া মানে প্রেসিডেন্সি এইসব টিচারদেরও আমরা পেতাম। প্রেসিডেন্সি টিচারদের কাছে পড়বো, এটা একটা লোভ ছিল। কারণ তখন সায়েন্স কলেজের অবস্থাটা মোটেই ভালো ছিল না, মানে শিক্ষক খুব একটা বেশি ভালো ছিলেন না কেউই। ওটার কারণ একটা মেঘনাদ সাহা তো সাহা ইনস্টিটিউট তৈরি করলেন। উনি যত ভালো কেউ এসছিল, ভালো ছাত্র সব ওইখানে নিয়ে গেলেন। সায়েন্স কলেজে কিছু ছিল না। কিন্তু আমাদের থিওরি ক্লাস যা কিছু হতো, আমাদের ওই হেঁটে হেঁটে প্রেসিডেন্সি কলেজ যেতে হতো। আচ্ছা। সেখানে গিয়ে তারপর আমরা আবার ওইখানে ক্লাস করতাম, এখানে প্র্যাকটিক্যাল হতো, আর এখানে কিছু কিছু টিচার পড়াতেন সায়েন্স কলেজেও, সবটা মিলিয়ে তৈরি হতো। যার ফলে মেন টিচিং লোড যেটা, সেটার মধ্যে ভালো সাবজেক্টগুলোর টিচিং প্রেসিডেন্সি কলেজ টিচাররা করিয়েছেন। তার মধ্যে অমল রায়চৌধুরী, শ্যামল সেনগুপ্ত ছাড়াও ছিলেন এস এন ঘোষাল, সমরেন্দ্রনাথ ঘোষাল, তারপর রাজেন্দ্রলাল সেনগুপ্ত, এরা সব অসাধারণ শিক্ষক ছিলেন। তাছাড়াও আরও ছিলেন হেমেনবাবু ইত্যাদি। এত সব ভালো ভালো টিচার আমরা পেয়েছি না ওখানে। এটাই প্রেসিডেন্সি কলেজের স্বর্ণযুগ। এটা শুধু ফিজিক্সে নয়, অন্য সাবজেক্টেও ছিলেন। কিন্তু এটা খুব দুঃখের কথা যে পরে গভর্নমেন্ট যখন এই পে রিভিশন ইত্যাদি করলো, গভর্নমেন্ট কলেজের প্রফেসরদের পজিশনটা খানিকটা ডিমোট করা হলো পে স্কেলের রেসপেক্টে। ইউনিভার্সিটির সঙ্গে মানে একটা সময় গেছিলো যখন আমি যে পজিশনে আছি, যে স্কেলে আছি, অমল রায়চৌধুরী সেই স্কেলে আছেন। যদিও গভর্নমেন্টের কাছে বলার পর গভর্নমেন্ট ওটাকে পাল্টে দিয়েছিল পরে। রাজাবাজার বিজ্ঞান কলেজে যখন আপনি পড়ছেন, আপনি বলছেন যে প্রেসিডেন্সিতে যারা আপনার সঙ্গে পড়েছিলেন তাদের অধিকাংশই এখানে চলে এসেছে। তো কয়েকজনের নাম যদি একটু বলেন, যাদের কথা বলতে ভালো লাগে আপনার। আসলে হায়ার সেকেন্ডারিতে যারা ফার্স্ট সেকেন্ড হয়েছিল তারা ছিল প্রথম 10 জনের মধ্যে বোধহয় 5-6 জনই ছিল। তার মধ্যে আমার বন্ধু হিসাবে যাদের পেয়েছিলাম তার মধ্যে নিখিলেশ কর ছিল। নিখিলেশ এখনও কলকাতায় আছে, সবাই রিটায়ার্ড। আমার ক্লোজ ফ্রেন্ড ছিল আশিস দাশগুপ্ত, সে মারা গেছে এখন। তা সে অবশ্য IRS হয়েছিল। আমাদের মধ্যে না তখন MSCর পরীক্ষা খুব ভালো হতো না, কী সব প্রশ্ন আসতো মাঝে মাঝে, হঠাৎ করে এদিক ওদিক হয়ে যেত। পরীক্ষায় যারা ভালো করতো না তারা কিন্তু IAS পরীক্ষায় বসতো, যারা MSCর ফার্স্ট ক্লাসটা হয়নি। আমারও সেই অ্যাম্বিশন ছিল, যদি ফার্স্ট ক্লাস না হয়, ফার্স্ট ক্লাস না হলে না কোথাও এন্ট্রি পাওয়া যায় না। তখনও এটা ছিল, এখনও প্রায় খানিকটা তাই, ফার্স্ট ক্লাসটা পেতে হবে। তা আশিস দাশগুপ্ত ছিল, খুব ব্রাইট। তারপরেতে বাকি নিখিলেশ
কমল রায়চৌধুরী, এরা সব আমেরিকায় চলে গেল। বাসব দাশগুপ্ত, যারা একটু একটু ভালো এর মধ্যে। আর তাছাড়া তার পরের ছেলেরা তারা অনেকেই বিভিন্ন জবে, এমনকি ব্যাংকে চাকরি করতেও গিয়েছিল। তখন ফিজিক্সে কলকাতায় রিসার্চের সুযোগটা ছিল, সাহা ইনস্টিটিউট আর কাল্টিভেশন অফ সায়েন্সে ছিল আমাদের সময় ছেলেদের। তবে যারা খুব ভালো তাদের অনেকেরই খুব অ্যাম্বিশন ছিল যে ফিজিক্স করে বিরাট বড় কিছু করবে, কিন্তু ততটা কিছু হয়নি সত্যি কথা বলতে। তার কারণ অনেকেই না আমেরিকায় গেল, আমেরিকায় গিয়ে তাদের একটা বড় সেকশন কোনো কোম্পানিতে কাজ করতে গেছিল, মানে আমেরিকাতেই। ওদেশে ওই রকম কোম্পানিতে চাকরি করলে যা রোজগার হয়, যা মাইনে হয়, একটা ইউনিভার্সিটিতে প্রফেসর হলে তার কিছু হয় না। কিন্তু তার ফলে মুক্ত গবেষণা হলো না। না, মুক্ত গবেষণাটা খুব একটা হয়নি। তখন সবাই যে অ্যাম্বিশন করতো, আমি তো খুব একটা কাউকে খুঁজে পাই না সেই সময়। কেউ কেউ করেছে, কেউ কেউ ওখানে করে, সেটা হয়তো এখানেও করা যেত। গবেষণার যে জায়গাটা সেটা তো এমএসসিতে তৈরি হয়ে যায় কিছুটা, হ্যাঁ, মানে একটা ধারণা তৈরি হয় অন্তত। তো আপনার মনোভাব তখন কি ছিল, কি দিকে, মানে কি নিয়ে এগোবেন আপনি? আমি তো আসলে পিএইচডি করবার আগে চাকরি পেয়েছিলাম, আমি খুব কম বয়সে চাকরি পেয়েছিলাম। তখনকার হেড অফ দ্য ডিপার্টমেন্ট চাইছিলেন, তিনি বায়োফিজিক্সের প্রফেসর ছিলেন দাশগুপ্ত। উনি চেয়েছিলেন যে যাদের খুব কেরিয়ার ভালো এরম কেউ এসে ঠিকভাবে ল্যাবরেটরি তৈরি করবে, পড়াবে। তা আমি এটা আরম্ভ করে তারপর রিসার্চ আরম্ভ করি। ও তখন বায়োফিজিক্স মানে আলাদা বিভাগ হিসাবে রয়েছে তখন? না, তখন বায়োফিজিক্স বিভাগ হয়নি, আচ্ছা, তখন ফিজিক্সেরই অংশ। আচ্ছা। সেই জন্য উনি আমাদের হেড হয়েছিলেন। তা উনি আসার কিছুদিন পরে উনি বায়োফিজিক্সটা তৈরি করেছিলেন, তাতে আর সময় লেগেছিল। তখন আমি যে গবেষণা করেছিলাম সেটা কিন্তু আমি নিজে আরম্ভ করেছিলাম, এবং শুরুটা কিন্তু শ্যামল সেনগুপ্তর পড়ানো থেকে। আচ্ছা। উনি যেভাবে পড়িয়েছিলেন আমি সেইটাকেই ধরে নিজে নিজে করব বলে আরম্ভ করেছিলাম, এবং করার পর আমি তখনই খুব সাকসেস পেয়েছিলাম। খুব তাড়াতাড়ি পেপার ছাপা হচ্ছিল, মানে আমার একারই পেপার। আমার পিএইচডি বেশিরভাগ কাজই আমার একার, এবং সেই করে পিএইচডিটা করলাম। করে তারপর আমি তখন থেকে করে যখন প্রথম জুরিখে গেলাম। আচ্ছা, জুরিখের পর্বে আমরা যাব, তার আগে অন্য একটা প্রশ্ন। আমি জানি না মাস্টারমশাইয়ের সামনে এরকম প্রশ্ন করা যায় কি না। ধরুন জীবনে লেখাপড়াটা বড় দিক, তার বাইরে আরেকটা মধুরতর দিক আছে, সেই দিকে ছেলেরা ঝুঁকবে না এরকম হতে পারে না। শুধু তারা লেখাপড়া নিয়ে থাকলো, অন্য কারো দিকে তাকালো না, ক্যাম্পাসে হোক বা বাইরে হোক, এরকম হতে পারে না। না, সেই জীবনটাও নিশ্চয়ই কিছু কিছু ক্ষেত্রে চর্চা করার মতো। তা তো বটেই, সেটা খুব প্রাইভেট ব্যাপার। হ্যাঁ, তবু অনেক সময় কি হয়, অনেক টক অফ দ্য টাউন হয়ে যায় কিছু কিছু কথা। না, আমার খুব মনে পড়ে না তখন সেইটা নিয়ে আমাদের ছাত্রদের মধ্যে একটা বিরাট কিছু ছিল। আসলে আমাদের সময়টা একটু অন্যরকম ছিল, তো সবাই একটা কেরিয়ারটার কথা ভাবতো বেশি। মানে আমরা শিওর ছিলাম যে আমরা কিছু পাবো। এখনকার মতো যেমন অনেকেই ভাবে কিছু পাবো না, তা নয়, কিছু পাবো, কিন্তু কি পাবো সেই ব্যাপারটা নিয়ে ভাবতে গিয়ে কিন্তু একটা কম্পিটিশনের যুগ ছিল, তখনও ছিল। মানসিকভাবে সবাই তৈরি হতো, এবং এইটা খুব একটা নেগলেক্ট কেউ করতো না সেই সময়টাতে। করে যেই যেরকম পেরেছে করেছে। কেউ কেউ আইএস পরীক্ষা দিয়ে আইএস হয়েছে, আইআরএস হয়েছে, আইআরএস মানে রেভিনিউ সার্ভিস, ইনকাম ট্যাক্সের। তারা সবাই সাকসেসফুল সেই ফিল্ডগুলোতে, খুবই সাকসেসফুল। জুরিখে যখন আপনি যাচ্ছেন তখন মানে সেটা কি চালু ব্যাপার একটা, যেমন আমেরিকায় যাওয়াটা একটা চালু ব্যাপার, অনেক ক্ষেত্রে জার্মানিতে যাওয়াটা চালু ব্যাপার, জুরিখে যাওয়াটা কি চালু ব্যাপার? মানে এখান থেকে অনেকে যাচ্ছেন। না, খুব বেশি নয়। তার কারণ প্রথমত সুইজারল্যান্ড একটা খুব ছোট দেশ, ওখানে আছে জুরিখ, বার্ন, জেনিভা, এগুলো হচ্ছে বড় শহর। সেখানে কিছু কিছু গবেষণা প্রতিষ্ঠান আছে। তবে ইটিএইচ একটু অন্যরকম। আমি যেখানে গেছিলাম ওটাকে ওরা বলে ইটিএইচ। ইটিএইচটা জার্মান শব্দ থেকে আসে, আইক ডেনোসিসে টেকনিশে হক্সুলে, মানে এটা টেকনিক্যাল হাই স্কুল বলতে যা বোঝায়। তখনকার দিনে ওরা মানে হক্সুলে বলতো এইগুলোকে, ইউনিভার্সিটি একটা হক্সুলে, মানে খুব হাই স্ট্যান্ডার্ডের পড়াশোনা হবে এরকম। আচ্ছা, নামটা এইভাবেই ছিল। এখন ওটাকে ওরা বলে সুইস ফেডারেল ইনস্টিটিউট অফ টেকনোলজি। তা সেইটাতে আমাদের এখান থেকে পোস্টডক করতে পিএইচডি করে গেছে, আমি এরকম কাউকে জানি না। আমি তখন পেয়ে গেলাম পোস্টডকের, আমি কয়েকটা অ্যাপ্লাই করেই পেয়ে গেলাম। ওই যেটা বললাম, আমার একটা সুবিধা হয়েছিল যে আমার সব পেপারগুলো একার করা। ওটার অনেক পুরনো ইনস্টিটিউট তো, আর যত বিজ্ঞানের বড় কাজ হয়েছে তার মধ্যে
একটা মেজর নাম্বার ওইখানেই ছিলেন। তার মধ্যে আইনস্টাইন ছিলেন ওখানে। আইনস্টাইনের ব্যাপারটা জানেন তো, আইনস্টাইন ওখানে ভর্তির সময় অ্যাডমিশন পরীক্ষা দিয়ে পাশ করতে পারেননি, ওকে নেয়নি। তখন তারা বলেছিল তুমি এইখানে জুরিকে আর কয়েকটা স্কুলের কথা, এইসব স্কুলে গিয়ে একটু পড়ে টড়ে এসো। ও শুধু অঙ্কে উনি জোর দিতেন, আর কেউ জোর দিতেন না। করার পর উনি ওখানে ভর্তি হয়ে ছাত্রী হয়েছিলেন, তারপর পিএইচডি করেছিলেন জুরিক ইউনিভার্সিটি থেকে, তারপর আইনস্টাইন ওইখানেই প্রফেসর হয়েছিলেন, ওই টিএইচেই। তবে ওনার কাজগুলো তো অ্যাকচুয়ালি বার্নে করা। বার্নে উনি একটা পেটেন্ট অফিসে চাকরি নিয়েছিলেন, কেননা উনি বিয়ে করে ফেলেছিলেন, তারপর ওনার সংসার চালাতে হবে, টাকার দরকার, সুতরাং উনি ওই বার্নের একটা পেটেন্ট অফিসে চাকরি নিলেন। সেইখানে চাকরি করবার সময় উনি লুকিয়ে লুকিয়ে কাজ করতেন, কেননা চাকরি করার সময় তো ওই সব করতে হবে। ওনাকে ওই যদি কেউ দেখে ফিজিক্সের ক্যালকুলেশন করছে সেটা যাতে না হয়, ওনার নিজের কাজগুলো খুব সহজ লাগতো, ওগুলো শেষ করে দিয়ে তারপর টেবিল ভেতর থেকে কাগজপত্র বার করে কিছু ইকুয়েশন লিখে 1905 সালে 3খানা বড় বড় পেপার করলেন। তার মধ্যে একটা রিলেটিভিটি ছিল, তার জন্য ওই নোবেল প্রাইজ পাননি, পেয়েছেন অন্য কাজে। শ্রোতা বন্ধুরা, অধ্যাপক প্রদীপ নারায়ণ ঘোষের সঙ্গে কথা বলতে গেলে সময় বড্ড বেশি বাধা বলে মনে হয়, কিন্তু কী করব, আমাদের একটা নিয়ম আছে। তাই এভাবে বলি যে আজকের এই সাক্ষাৎকার আসলে তার সঙ্গে কথা বলার প্রথম পর্ব। সেই পর্ব আমরা এখানেই শেষ করছি। আপনারা অপেক্ষা করবেন পরের সপ্তাহে দ্বিতীয় পর্ব শোনার জন্য, আমরা নিশ্চিত। এবং সেই পর্বে আরও আকর্ষণীয় সব ঘটনা আছে, যেমন মেঘনা সাহা, আইনস্টাইন, সাহিত্যিক শ্যামল গঙ্গোপাধ্যায়, বরেন গঙ্গোপাধ্যায় সবাই এলেন প্রথম পর্বে। দ্বিতীয় পর্বেও অনেকেই আসবেন। আপনাদের উপভোগের যে সামগ্রী তাতে একটুও কমতি হবে না। আজকে তাকে সাক্ষাৎকারের জন্য, আমাদের এখানে আসার জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি অনুষ্ঠান। নমস্কার। অতিথি অনুষ্ঠানে আজ ছিলেন অধ্যাপক প্রদীপ নারায়ণ ঘোষ, সম্পাদনা প্রসেনজিৎ নন্দী, আলাপচারিতা ও প্রযোজনা ড মানস প্রতিম দাস। আজ শুনলেন প্রথম পর্ব। অনুষ্ঠানটির দ্বিতীয় তথা শেষ পর্ব শুনবেন আগামী সপ্তাহে একই সময় একই প্রচার তরঙ্গে।